কিন্তু জাট সিনেমাতে মানে এ যেন সেই 25 বছর আগেকার সানি দেওয়াল। জাস গদার 2তে তো তাও কোথাও সানি দেওয়ালকে মনে হয়েছে হ্যাঁ এবার বাবা, সে বাবা, সে একটা ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, সানি দেওয়ালের সিনেমা মানেই ওয়ান ম্যান আর্মি। তো এক্স্যাক্টলি যে ভুলগুলো সিকান্দারে এ আর মুরুগদাস করেছিল, এ আর মুরুগদাস সিকান্দারে একটা সুন্দর মিষ্টি গল্প বলতে চেয়েছিল, একটা লাভ স্টোরি এবং তার সাথে একটা অ্যাকশন, কিন্তু ছবিটা খুব স্লো করে দিয়েছিল। কিন্তু গোপীচাঁদ মালিনী সে কিন্তু ছবিটাকে স্লো করলো না। ছবিটার কোথাও আপনি এক মুহূর্তের জন্য পজ করতে পারবেন না, বা আপনি কোথাও এক মুহূর্তের জন্য আপনি উঠতে পারবেন না, আপনি ইন্টারভেলে বেরোতে পারবেন না। কারণ হচ্ছে ইন্টারভেলের আগে ছবি যেখানে সে থামবে সেইখানে দাঁড়িয়ে আপনি খুব কনফিউজ থাকবেন যে হোয়াট ইজ দ্য নেক্সট, হু ইজ দ্য পারসন। এবং ইন্টারভেলের পরে ছবি যখন যত এগোবে তত যেন পরতে পরতে রহস্য। আর এত বড় বড় অভিনেতাগুলোকে নিয়ে এসছে সাউথ ইন্ডিয়ান, যেখানে একই সাথে আমাদের জগপতি বাপু রয়েছে, যে জগপতি বাপু একটা সময়কার ওদের হিরো ছিল, এখন বর্তমানে বয়স বাড়ার সাথে সাথে সে নেগেটিভ রোলস করছে, সাইড ক্যারেক্টার করছে, ফ্যাক্টর নয়। মানে জগপতি বাপুকে অনেকটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির চিরঞ্জিতের সাথে তুলনা করা যেতে পারে। তো এক্স্যাক্টলি সেই লেভেলের ছিল জগপতি বাপু। তার সাথে সাথে আরও অনেকগুলো কাস্টিং, যেখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে যেটা হচ্ছে বিনীত কুমারকে দেখে। কেননা বিনীত কুমার এই বছরই 3 রকমের চরিত্র আমাদেরকে ডেলিভার দিল। যেখানে আমরা ছাওয়াতে বিনীত কুমারকে দেখলাম কবি কলশ রূপে, সেখানে তারপরে সে সুপার বয়েস অফ মালেগাঁওতে ওই লেভেলের একটা একেবারে বিহেভ অ্যাক্টিংয়ের সাধারণ অ্যাক্টিংয়ে করে গেল, যেটা আমরা ছাওয়ার ক্ষেত্রে এপিক অ্যাক্টিং যেটা দেখি, এপিক অ্যাক্টিং করে গেল। সেখান থেকে বিহেভ অ্যাক্টিং করলো কিন্তু সুপার বয়েস অফ মালেগাঁওতে। আবার এখানে কিন্তু এসে মারাত্মক ভয়ঙ্কর একটা ভিলেনের চরিত্র করে গেল, যেটার মধ্যে একটু মেলোড্রামাটিক ব্যাপার ছিল, কারণ তার গলা দিয়ে কুকু আওয়াজ অনেকবার নিয়ে এসছে। এটা মেলোড্রামাটিক, এটা ঠিক অনেকটা কিকের নওয়াজুদ্দিন সিদ্দিকী সেই বিখ্যাত হাসির মতো, কুখ্যাত হাসির মতো। তো যাই হোক, হোয়াট এভার। তো গোপীচাঁদ মালিনী এত সুন্দরভাবে স্ক্রিপ্টটাকে প্রেজেন্ট করেছে এবং এত সুন্দরভাবে গল্পটাকে নিয়ে গেছে সেই এলটিটি জঙ্গি, মানে তামিল লিবারেশন যে মানে ইয়ে ছিল, যে টেররিস্ট ছিল, সেই টেররিস্টদের গ্যাং। কেননা পৃথিবীতে এলটিটি ছিল এমন একটা জঙ্গি সংগঠন যাদের নিজস্ব নৌবাহিনী ছিল, নিজস্ব আর্মি ছিল, মানে নিজস্ব স্থলবাহিনী ছিল। তো এলটিটি নিয়ে আমার ভিডিও করা আছে আমার এডুকেশন চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটার কাহিনীর প্রেক্ষাপটকে ব্যাকগ্রাউন্ডে পেছনে নিয়ে যাচ্ছে 2009 সালে, এলটিটি যখন জাফনাতে একেবারে নির্মূল হয়ে গেল, ঠিক সেই সময় সেখান থেকে গল্প স্টার্টিং হলো। মানে প্রথম 20 মিনিটেই আপনার পয়সা উসুল। মানে সিনেমাটা যদি আপনি টিকিট কেটে দেখতে যান, তাহলে প্রথম 20 মিনিটের যে প্রেজেন্টেশনটা দেবে, রণদীপ হুডার ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এবং সানি দেওয়ালের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, এই দুটো ইন্ট্রোডাকশনের মধ্যে যে প্রেজেন্টেশনটা দিয়ে দেবে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টের গোপীচাঁদ মালিনী, মানে ডিরেক্টর গোপীচাঁদ মালিনী, সেখানেই আপনার টিকিটের টাকা উঠে চলে আসবে। কারণ আপনার মনে হবে যে আমি একটা মাস মশালা মুভি দেখতে এসেছি, ব্যাস। তারপর তো ছবি পড়তে পড়তে রহস্য করতে 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 একদম শেষে গিয়ে, যদিও ক্লাইম্যাক্সটা আমার আরেকটু ফেস অফ দরকার ছিল, কেননা অ্যানিমেল যেরকম, কেননা বারবার এখানে আমরা অ্যানিমেলের বরবাদের রিভিউর ক্ষেত্রেও আমি বলেছি অ্যানিমেলের মতন হচ্ছে না। কেননা অ্যানিমেলে যে ফেস অফটা ছিল রণবীর কাপুর আর ববি দেওয়ালের, সেই ফেস অফটা যখন ক্লাইম্যাক্সে গিয়ে প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের হয়, নেগেটিভ বা হিরোর, মানে ভিলেন বা হিরোর হয়, সেইটা কিন্তু আমরা আর কোনো সিনেমার মধ্যে পেলাম না। যেখানে ঠিক মানে মুরুগদাস সিকান্দারে সেম ভুলটা করলো, কারণ মুরুগদাস ওখানে কিন্তু সত্যারাজকে আনলো, সলমান খানের সাথে খুব একটা ফেস অফ তার হলো না, এবং সেখানে যেন সলমান কোথাও তাকে টোকা মেরে দিল, মানে টোকাতেই শেষ হয়ে গেল। কিন্তু এখানে সানি দেওয়াল কিন্তু রণদীপ হুডা একটা কাটেকা টাক্কর ছিল। কারণ আমি বারবার একটা জিনিস বলি, প্রোটাগনিস্টের মূল্য তখনই যখনই অ্যান্টাগনিস্টটা স্ট্রং হয়, আবার অ্যান্টাগনিস্ট তখনই ভালো লাগবে যখন উল্টো দিকে প্রোটাগনিস্ট স্ট্রং হবে। ঠিক এই জায়গাতেই সিকান্দার মাত খেয়ে গেছিলো, কারণ সিকান্দারের অ্যান্টাগনিস্ট স্ট্রং ছিল না। সত্যারাজ খুব ভালো মাপের অভিনেতা, কিন্তু সত্যারাজ সলমানের সাথে যায় না।
কিন্তু এখানে গোপীচাঁদ মালিনী এবং মৈত্রী মুভি মেকার্সরা এরা কিন্তু ভুল করলো না, এরা সানি দেওয়ালের উল্টো দিকে অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু রণদীপ হুডাকে নিয়ে এলো। কিন্তু কি জানেন, প্রথমবার রণদীপ হুডারকে দেখতে গিয়ে আমার কোথাও মনে হচ্ছিল এই চরিত্রটা বোধহয় রণদীপ হুডার জন্য নয়, এই চরিত্রটা কোথাও যেন সোনু সুদের জন্য ছিল। এবং আই এম ড্যাম কনফার্ম, যদি এই ছবির হিরো সানি দেওয়াল না হতো তাহলে হয়তো এই চরিত্র ববি দেওয়ালের কাছেই যেত, মানে রণদীপ হুডার চরিত্রটা ববি দেওয়ালের কাছেই যেত, রণতুঙ্গার চরিত্রটা। কিন্তু কোথাও আমার এই প্রথমবার রণদীপ হুডার অভিনয় দেখে, আমার রণদীপ হুডার পারফরমেন্স বা অ্যাপিয়ারেন্স দেখে বারবার কোথাও আমি সোনু সুদকে মিস করছিলাম, যেন সোনু সুদকে এখানে প্রয়োজন ছিল। যাই হোক, হোয়াট এভার, এটা হয়তো জাটের কোনো সিকুয়েলের জন্য বা কোনো কিছুর জন্য রেখে দিল গোপীচাঁদ মালিনী সোনু সুদকে। কিন্তু ঘটনা হচ্ছে মৈত্রী মুভি মেকার্স আর ম্যাডক ধীরে ধীরে কিন্তু বলিউডকে নিয়ে নিচ্ছে, কেননা আগামী দিনে আর যশ চোপড়া বা আমাদের যে চিরাচরিত যে ফাইটিং ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির, যশ চোপড়া, করণ জোহর, মানে এই যে ফাইটিং বা ফিল্ম ক্রাফট, মানে রাকেশ রোশন, ঋত্বিক রোশন, এদের যে লড়াইটা ছিল, এদের যে সার্কেলটা ছিল, এই সার্কেল যেন কোথাও হারিয়ে গেল। এবার যেন এই সার্কেলের মধ্যে কোথাও ম্যাডক ঢুকে যাচ্ছে, কোথাও যেন মৈত্রী ঢুকে গেল। কারণ মৈত্রী কোথাও যেন এই ছবিটাকে কোথাও আপনি দেখতে বসলে রণদীপ হুডার চরিত্রটা মনে হবে যেন পুষ্পারই একটা ছায়া, মানে পুষ্পার একটা স্পিন অফ যেন। খালি এখানে গল্পটা হচ্ছে একটুখানি এরকম যে পুষ্পা এখানে সাধারণ একটা গ্রামেরই ছেলে, সেও কিন্তু লেবার থেকে একটা ডন হলো। এখানেও কিন্তু রণতুঙ্গার চরিত্রটা অর্থাৎ রণদীপ হুডার চরিত্রটা খুব বেশি ডিজাইন করা হয়েছে, কারণ রণদীপ হুডার চরিত্রটাকেই বেশি ক্যানভাসে প্রেজেন্ট করা হয়েছে, আর সানি দেওয়ালের চরিত্রটাকে একদম লাস্টের দিকে রিয়েলি প্রেজেন্ট করা হয়েছে যে কে, হু ইজ হি। কিন্তু তার মধ্যে এতগুলো ক্যামিও ঢুকেছে এবং স্ট্রং ক্যামিও, যেখানে উপেন্দ্র এসছে, মারাঠি ছবির উপেন্দ্র। আর উপেন্দ্র কিন্তু এখন প্রত্যেকটা ছবিতেই প্রায় ক্যামিও শুরু করে দিয়েছে অ্যানিমেলের পর থেকে। অ্যানিমেলে যে ক্যামিওর মানে হিরোর একটা ইন্ট্রোডাকশন যেন কোথাও উপেন্দ্রর মুখ দিয়ে, মানে একটা ব্রুটাল সিনেমাতে হিরোর ইন্ট্রোডাকশন উপেন্দ্রর মুখ দিয়ে না দিলে যেন এখন ঠিক হচ্ছে না। ঠিক একটা সময় যেরকম ব্রহ্মানন্দনের অবস্থা হয়েছিল, এখন উপেন্দ্রর তাই অবস্থা হয়েছে। এছাড়াও সৌরভ যোশীগুলো একদম লাস্টের দিকে। আমি তো বলেইছি জগপতি বাপু রয়েছে, আমাদের অনেকেই রয়েছে এই ছবিটার মধ্যে। যেখানে সবচেয়ে বেশি আমার ভালো লাগলো এখানে বিনীত কুমার এবং সানি দেওয়ালের পারফরমেন্স। সানি দেওয়ালে 68 বছর যে পারফরমেন্সটা করে গেল, সেটা কিন্তু 60 বছর বয়সে দাঁড়িয়ে সলমান খান দিতে পারলো না সিকান্দারে। সলমান খান দিতে পারলো না, হয়তো এটা ক্যারেক্টার ডিমান্ড ছিল, এটাই হয়তো ডিরেক্টরের ডিমান্ড ছিল। কারণ সানি দেওয়ালের যে এক্সিস্টিং সিনেমার ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে এখানে কিন্তু গোপীচাঁদ মালিনী পুরোপুরি ফলো করেছে। সেটা হচ্ছে সেই ফ্যান খুলে নেওয়া, যেটা আমরা এক্সপেক্ট করি সানি দেওয়ালের যে জনরা, সানি দেওয়ালের যে প্যাটার্ন, যে সে চাপাকল তুলে নিচ্ছে, সে একেবারে ছাদ ভেঙে ফেলছে, সে এখানে ফ্যান তুলে নিল, তো এখানে ছাদও ভেঙে দিয়েছে। সানি দেওয়ালের সিনেমার নেক্সট ফর্মুলা হচ্ছে সানি দেওয়াল পুলিশ পেটাবে আর জেলে যাবে। সেই দুটো ফর্মুলাও এখানে রয়েছে। থানার ভেতরে পুলিশ পিটিয়ে একেবারে ঝুলিয়ে দিচ্ছে এবং জেলের ভেতরে যাচ্ছে, জেলের ভেতরে গিয়ে বেধড়ক পিটিয়ে গ্যাংস্টারদের মেরে দিচ্ছে। তো এই যে তিনটে ফর্মুলা সানি দেওয়ালের প্রতিটা সিনেমাতে, 90-এর দশক, 80-র দশক, 2000-এর দশকের যে সিনেমাগুলোতে ছিল, সেই সিনেমাগুলো প্রায় প্রতিটাতেই সানি দেওয়ালের কিন্তু এই তিনটে ফর্মুলা মারাত্মকভাবে কাজ করেছিল। এবং এই তিনটে ফর্মুলাকে কিন্তু গোপীচাঁদ মালিনী তার ছবিতে রেখে দিয়েছে, যেটা সিকান্দারের ক্ষেত্রে ভুল করে ফেলেছিল এয়ার মানে দাস। সলমান খানের যে সিগনেচার ফর্মুলা, সেই সিগনেচার ফর্মুলাগুলো কিন্তু সে অ্যাড করে, সেটা গল্প বলতে চাইছিল জাস্ট। কিন্তু এখানে সানি দেওয়ালের কেরিয়ার বেস্ট আমি বলবো না, কিন্তু এমন একটা ছবি, সানি দেওয়ালের প্রথম কোনো সিনেমা, যে সিনেমাটা আমাকে প্রচণ্ড তৃষ্ণার্ত করলো, এবং এই তৃষ্ণার্ত করলো হচ্ছে ছবির গল্প, ছবির প্রেজেন্টেশন, গল্পটাকে কোথা থেকে কোথায় টানলো। কিন্তু ক্লাইম্যাক্সে আরেকটু ফেস অফ দরকার ছিল, ওইটুকুনি ক্লাইম্যাক্স নয়। একটা লোক যখন 24 ঘন্টার মধ্যে একটা 15 বছরের সাম্রাজ্যকে শেষ করে দিল, বা যেটা রণদীপ হুডার ডায়ালগসে, যে আমার 15 বছরের তৈরি করা সাম্রাজ্য তুই মাত্র 10 ঘন্টায় শেষ করে দিলি। তো এক্স্যাক্টলি ব্রিগেডিয়ার বলদেব সিং প্রতাপ, তার যে ব্যাকগ্রাউন্ড,
তো প্রথমে তাকে যে বুলডোজার নাম দেওয়া হলো ঢাকার প্রিজনে, মানে এখানে কিন্তু ৩টে দেশই এলো, শ্রীলঙ্কাকেও নিয়ে আসা হলো, এখানে পাকিস্তানকেও নিয়ে আসা হলো, কেননা বলদেব সিং প্রতাপ সে কিন্তু পাকিস্তানে আবার ব্রিগেডিয়ার হিসেবে, আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে বর্ডারের সেই পাইপ গান মেশিন গান ঘাড়ে যে ফর্মুলা, যেটা আমরা বর্ডারের যে লাস্ট ক্লাইম্যাক্সে যে মেশিন গান ঘাড়ে এই পাইপ গান ঘাড়ে নিয়ে যে মারতে যাবে সোলজারদের শত্রুদেরকে, সেই ফর্মুলাটাও কিন্তু এখানে ক্লাইম্যাক্সে গোপীচাঁদ মালিনী অ্যাপ্লাই করবে। তো দ্যাটস কল ডিরেকশন, প্রেজেন্টেশন। কেন মৈত্রী মুভি মেকার্স, কেন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর গোপীচাঁদ মালিনী, কেন এদের সাথে এখন বলিউডের লোকেরা কাজ করতে চাইছে, কেন আজকে সানি দেওয়ালকে বলতে হলো যে এই 2.5 কিলোর হাতের ক্ষমতা এতদিন নর্থ ইন্ডিয়া দেখেছে, এবার সাউথ ইন্ডিয়া দেখবে। তো এক্স্যাক্টলি সাউথ ইন্ডিয়া দেখলো, এবং শুধু সাউথ ইন্ডিয়া নয়, গোটা ইন্ডিয়া দেখলো। এবং মৈত্রী যেন আফটার পুষ্পা ফ্র্যাঞ্চাইজির পর, অন্তত আমি মনে করছি, আমার কোথাও একটা কনফিডেন্ট, এই জাট যে লেভেলের বিজনেস করে যাবে এবার, সেই বিজনেসের পর এই জাট সিনেমার কিন্তু ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে মৈত্রী, এবং সিমিলার প্যাটার্নের গল্প কিন্তু এবার ডিজাইন করতে করতে যাবে। যদিও জাটেতে কিন্তু, জাট সিনেমাতে সানি দেওয়ালের চরিত্রটার একটা রহস্য ছিল, হয়তো এবার রহস্যটা উন্মোচন হয়ে গেল, এবার হয়তো ওকে আন্ডার কাভার বা কোনো এরকম মিশন কোনো কিছুর মধ্যে এবার হয়তো পরের সেশন থেকে নিয়ে যাবে। কিন্তু মানে এক কথায়, মানে আপনার পয়সা বসুল ছবি, মাস মশালা মুভি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ঠিক আছে আমি ধরে নিলাম লজিক ধরতে যাব না, কিন্তু গল্পের প্রত্যেকটা লজিক মেলানো হয়েছে। কেন সানি দেওয়াল রিভলভার বার করলো রণদীপ হুডার সামনে, কেন সানি দেওয়াল পরবর্তীকালে এটা করতে গেল, কেন মেয়েগুলোকে ওইভাবে ওকে মানে কিডন্যাপ ঢুকিয়ে দেওয়া হলো, কেন গ্রামের পর গ্রামকে শেষ করে দেওয়া হচ্ছে, কেন ওই মাটির মধ্যে থেকে কি পাওয়া যাচ্ছে, মানে এত বিগ ক্যানভাসের একটা গল্প না জাট। আপনি জাট শুরু থেকে না দেখলে ধরতেই পারবেন না, সেই কারণে জাট দেখুন, শুরু থেকে দেখুন এবং শেষ অবধি দেখুন, তবেই জাট দেখতে যান। এবং হনুমান জয়ন্তী আজকে হয়ে গেল, আগামীকাল অনেক কিছু রয়েছে, এখন পরপর আমাদের জাটদেরও বৈশাখী আছে, জাট বৈশাখীর নিরিখেই এই সিনেমাটাকে ছাড়া হয়েছে, রিলিজ দেওয়া হয়েছে। তো এক্স্যাক্টলি তাদেরও উৎসব, আমাদেরও উৎসব বাঙালিদের। তো এক্স্যাক্টলি সানি দেওয়ালের জাট দেখাটা দরকার, মাস্ট ওয়াচ। কারণ আমি কোনোদিনও বলি না সানি দেওয়ালের ছবিকে নিয়ে এরকম, কিন্তু অসাধারণ প্রেজেন্টেশন, এবং সানি দেওয়াল একটু রোগা লাগছে, কারণ 68 বছর তো আর কি করবে, কিন্তু তবু 68 বছরে যে চিৎকারটা দিয়ে গেছে না, তো গত 25 বছরে সেই দামিনী থেকে শুরু করে, ইন্ডিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমার কথা মনে করিয়ে দিয়েছে, যেটা সিকান্দারে সলমান খান মনে করাতে পারলো। তো যাই হোক, হোয়াট এভার, জাট দেখুন এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।